ইরানের ক্লাস্টার মিসাইল হামলায় প্রকম্পিত ইসরায়েল। তেহরানকে ফাঁসাতে তেল আবিবের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর অভিযোগ। জ্বালানি সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আপাতত মজুদ পর্যাপ্ত বলছে সরকার। সারা বিশ্বে তো এখন এটাই চলতেছে, আর বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। আমরাও তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। সংসদ অধিবেশনের আগে বিএনপির সংসদ সদস্যদের জন্য কার্যপ্রণালী বিধি সহ নানা বিষয়ে প্রশিক্ষণ। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে বললেন সালাউদ্দিন। এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের। গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবিলা করতে চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক, সেটাও আমরা চাব। অমর একুশে বইমেলায় শিশু প্রহর ও পাপেট শোতে মুগ্ধ কচিকাচারা। বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকরা কিনছে বই। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড আইআরজিসির দাবি এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিউনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এ ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে 20টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছবোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে, ইরানকে ফাঁসাতে দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল, ড্রোন। ইরানের দাবি, তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এ কারণেই তুরস্ক আজারবাইজানে ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ।
আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার রাস তানুরায় প্রথমবার ড্রোন হামলা হয় সোমবার। সেই ধাক্কা সামলে না উঠতেই হয় দ্বিতীয় দফা হামলা। প্রতিবারই ইরানের ওপর চাপানো হয় দায়। তবে রাস্তানুরায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এমনকি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দায়ও নিতে চাইছে না দেশটি। দাবি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কোনো স্থাপনাকেই তারা লক্ষ্য বানায়নি। ড্রোন হামলার শিকার হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিও। তাৎক্ষণিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়, কিন্তু পরে ব্রিটেন জানায় ইরানি ভূখণ্ড থেকে চালানো হয়নি হামলা, বরং শাহেদ ড্রোনের অনুরূপ ড্রোন ছোড়া হয়েছে। কিন্তু হামলার মূল হোতাদের ব্যাপারে রয়ে গেছে ধোঁয়াশা। ইরানের পরম মিত্র তুরস্ক মিসাইল হামলা শিকার। সবশেষ আরেক মুসলিম দেশ আজারবাইজানেও ছোড়া হয়েছে ড্রোন। দুটি হামলাই ইরান থেকে হলেও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান হামলা না চালালে তাদের ভূখণ্ড থেকে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে কারা? তেহরানের অভিযোগ, অন্যান্য মুসলিম দেশগুলোকে যুদ্ধে জড়াতে এসব ফলস ফ্ল্যাগ অপারেশন। দেশটিতে সক্রিয় বিপুল সংখ্যক মোসাদ এজেন্ট, যারা তেহরানে বসে চালাচ্ছে ইরান বিরোধী কর্মকাণ্ড। অভিযোগ, ইসরায়েলি এসব গুপ্তচররাই ইরানি ভূখণ্ড ব্যবহার করে চালাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ড। তাতে উপসাগরীয় দেশগুলো হয়ে উঠছে ক্ষুব্ধ। পাশাপাশি বেসামরিক ইরানিদের উপর চালানো আগ্রাসন থেকে বিশ্বের নজর সরানো অন্যতম উদ্দেশ্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের পাশাপাশি লেবাননেও অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার ভোরেও রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর আগে দক্ষিণ বৈরুত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় 123 জন প্রাণ হারিয়েছেন, আহত 683 লেবানিজ। পাল্টা জবাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের কয়েকটি এলাকা খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি। চলমান যুদ্ধ পরিস্থিতিতে কাতারে আরও 4টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। কাতারে ব্রিটিশ সেনা ও মিত্রদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত। এছাড়া সাইপ্রাসে ড্রোন বিধ্বংসী বেশ কয়েকটি ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার পাঠাবে দেশটি। কদিন আগে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে আঘাত হানে ইরানের একটি ড্রোন। প্রতিরক্ষা বিবেচনায় এরপর থেকে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পেও। দাম বাড়ার শঙ্কায় সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে তেল নেই, এছাড়া অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। অনেক বড় সিরিয়াল, যা আমাকে 1-1.5 ঘন্টা সিরিয়ালে মেনটেন করার পরে আমি তেল নিতে পেরেছি। সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না, ঠিক আছে। তো আজকে মোটামুটি পাইলাম ইনশাল্লাহ, আগামীতে পাবো কিনা সন্দেহ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে চলছে বিএনপির সংসদীয় দলের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা। সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নবীন সংসদ সদস্যদের পার্লামেন্ট প্র্যাকটিসের ধারণা দেওয়া হচ্ছে। আইন কানুন নিয়ে এমপিদের ভূমিকা কেমন হবে সেই বিষয়ে আলোচনাও হয়েছে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে, আর সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির সব সুযোগ সুবিধাও বহাল থাকবে। প্রশিক্ষণ কর্মশালার পরবর্তী সেশন দুপুর 2:30টায়। এই সেশনে অংশ নেবেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের এমপিরা। মূলত সংসদের কার্যপ্রণালী বিধি, বিল, বাজেট, স্থায়ী কমিটি সহ সংসদের কার্যক্রম নিয়ে ধারণা দিতে 2 দিনের এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ
সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি 296 জন সংসদ সদস্যের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, ওথ টেকিং হয়েছে, তার মধ্যে 219 জন হচ্ছে নবীন, প্রথমবারের মতো এসছে। বিরোধী দলের ভূমিকা কী হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেওয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি সিদ্ধান্ত যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা ও 9 দিনের পাট পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট শিল্পে অবদানের জন্য এবার 12 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি এই সম্মাননা পেয়েছে 7 প্রতিষ্ঠানও। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সামনের দিনে জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। কৃষকের জন্য সরকারের উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঋণ মওকুফের সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক উপকৃত হবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনী শক্তি দিয়ে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। দেশবাসীকে বিনীত অনুরোধ করব, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করুন। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। পরে শিল্পকলা একাডেমি চত্বরে 9 দিনের পাট ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবিলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবিলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না,
শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবিলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নাগরিকরা ছুঁতে পায় নাগরিকের ডিমান্ড যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। তা আপনি শেয়ার মার্কেট হারিয়েছেন, যদি আপনি শেয়ার মার্কেট সরকার যদি শেয়ার মার্কেট উদ্ধার করতে পারত। আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে সিন্ডিকেটের কথা বলছেন, আপনি যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যকে কমাতে পারতেন, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে বুঝবে। গত সরকারের আমলে এই যে জুলাই পরিবর্তিত সমাজে মানুষ কী পেল, সাধারণ মানুষ সেটাতে মূল্যায়ন করবে যে জুলাই তাদের জীবনে কি প্রভাব ফেলেছে। এটাকে বলে সামাজিকীকরণ। মানুষের ভিতরে তো এখনো তারা তো আমরা তো ডিজিটালি দেখেছি, প্লাস তাদের আত্মীয় স্বজন মা তারা এখনো রাস্তায় আসছে, কান্নাকাটি করছে। এগুলো তো মানুষের তো মন অন্যদিকে চলে যায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার ব্যবস্থা শেষ না করেই আওয়ামী লীগ আমার মনে হয় এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে দেখতে চায়। নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও তারা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার বা কিছু নেই। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়ায় দু একটি বক্তব্য দেখা গেলেও দেশের মাটিতে তাদের কাউকেই দেখা যায়নি এখনো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে উদ্বোধনের পরদিন ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন হতাহতের পরও সরেনি সেই অবৈধ গ্যাস পাম্প। আতঙ্কে স্থানীয়রা। হতাহতদের পরিবারে চলছে আহাজারি। আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া পাম্প স্থাপন নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সরানোর দাবিতে চলছে আন্দোলন। গত 25 ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের কলাতলিতে নুরুল আলমের মালিকানাধীন এলপিজি পাম্পে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। জেলা প্রশাসনের তথ্যমতে এই পাম্পের নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স। নির্বাচনী ডামাডোলের মধ্যে এটি নির্মাণ শেষে তড়িঘড়ি করে উদ্বোধনের পরদিনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিকভাবে আমি যতটুকু আমার অফিসে কাগজপত্র দেখে দিয়েছি, সেখানে কোনো ওই জায়গার জন্য কোনো অনুমতি ছিল না। যথাযথভাবে কাগজপত্র না থাকায় এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, আরও 3 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। আমি কি করব, আমার ছোট বাচ্চা ফেলে চলে গেছি। এখন ও ছবি দেখলে বলে এটা বাবা বাবা, আর তো বাবাকে দেখবে না, ও তো শেষ। এখন এই ঘটনাটা হয়ে একদম আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার কথা বলার শক্তিও নাই, আমি কিভাবে কথা বলবো জানি। আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া গ্যাস পাম্প স্থাপনে ক্ষুব্ধ স্থানীয়রা আছেন আতঙ্কে। আমার নিজের মেয়ে 3 বছর, এখনো ভয় ভাই আগুন আসতেছে। আমরা চাচ্ছি দুর্ঘটনা হোক, যেটাই সত্য এটা বেরিয়ে আসুক। এটা খুব শর্টের ভিতর করে 10-15 দিনের মধ্যে করে ফেলছে মনে হয়। এটা গ্যাস পাম্পটি সরিয়ে নিতে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি ও অনিয়ম তদন্তের দাবিতে কর্মসূচি হচ্ছে প্রতিদিন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া যে জ্বালানি সংকট, সেটির প্রভাব বাংলাদেশেও পড়েছে। একটু চট্টগ্রামের খবর জেনে নেব। জোবায়ের রিফাত এখন সঙ্গে যুক্ত হচ্ছেন। রিফাত, পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল কি মিলছে? শাওন, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে মূলত যুদ্ধ পরিস্থিতির কারণেই চট্টগ্রামের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলোতে গতকালকে থেকে মূলত বাড়তি চাপ আমরা খেয়াল করেছি। আজকে সকাল থেকেও আসলে সেই চাপ বেড়ে 2 গুণ 3 গুণ হয়েছে। অর্থাৎ যে পাম্প মূলত দৈনিক 100 থেকে 150 মানুষকে অথবা 400 থেকে 500 মানুষকে আসলে তারা তেল সার্ভ করতে পারে, অর্থাৎ অকটেন সার্ভ করতে পারে, সেই পাম্পকে আসলে এখন 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত আসলে মানুষকে পেট্রোল অথবা অকটেন এবং ডিজেল সার্ভ করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা
চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম একটি পেট্রোল পাম্প কিউসি ট্রেডিং লিমিটেড গনিবেখানির মোড় এলাকায় রয়েছি। এখানটায় আসলে আমরা সকাল থেকে অবস্থান করে যেটি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আসলে মোটরসাইকেলের আধিক্য এবং অন্যান্য গাড়িও আসলে রয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টা ধরে মূলত যে খবর সেটি হলো জ্বালানির এক ধরনের সংকট থাকবে, সেই সংকট দীর্ঘদিন পর্যন্ত রয়ে যাবে, অর্থাৎ এটির রেস থাকবে। সেটির জন্যই মূলত মানুষের মধ্যে জ্বালানি তেল মজুত করে ফেলার যে ব্যাপারটি সেটি আমরা খেয়াল করেছি এবং শহরের সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু এটির একটা বিরূপ প্রভাব পড়েছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা মূলত আসলে কেন তেল মজুত করে ফেলছেন। তবে ভোক্তাদের মধ্যে সেই একই ধরনের উত্তর। তারা মূলত যেটি বলছেন, তারা কোনো ধরনের সংকটের মধ্যে পড়তে চান না, তারা কোনো ধরনের সংকটে থাকতে চান না। ফলে যার প্রয়োজন 2 লিটার অকটেন, সে মূলত এখন 4 লিটার অকটেন নিচ্ছে, যার 4 লিটার প্রয়োজন সে তার দ্বিগুণ করে নিচ্ছে। অর্থাৎ বলা চলে যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে জ্বালানি সংকট নিয়ে। অন্যদিকে আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানতে পেরেছি মূলত 2টি জাহাজ ইতিমধ্যে তেল ভর্তি করে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। অর্থাৎ বলা চলে যে কোনো ধরনের ঘাটতি নেই, সরকারের তরফ থেকে সেই ধরনের তথ্যই মিলেছে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা একেবারেই করুন। ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে দীর্ঘ 1-2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত আসলে গাড়ির লাইন পড়ে গিয়েছে। প্রাইভেট কারের চালকরা মূলত এখানে ভিড় করেছেন মূলত তাদের কাঙ্ক্ষিত যে অকটেন, সেই অকটেনটির জন্য। আমরা যেই পেট্রোল পাম্পটিতে এই মুহূর্তে অবস্থান করছি, এটি মূলত 2 ধরনের জ্বালানি বিক্রি করে, একটি হলো ডিজেল এবং একটি হলো অকটেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমাদের সকাল থেকে কথা হচ্ছিল, তারা আজকে যেমনটি জানিয়েছেন যে তারা আজকে কোনো ধরনের ডিজেল বিক্রি করছেন না, আর তারা শুধুমাত্র আজকে অকটেন বিক্রি করছেন বলে তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামের জ্বালানি তেলের পরিস্থিতি আসলে বলা চলে যে বেশ শোচনীয়, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু কর্তৃপক্ষ থেকে আসলে আমরা যেই পেট্রোল পাম্পটিতে রয়েছি সেখান থেকেও আসলে বলা হচ্ছে তারা তেল দিতে আসলে কোনো ধরনের কার্পণ্য করছেন না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি। খুন, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল গেল 2 সপ্তাহে সবচেয়ে আলোচিত ইস্যু। যদিও সরকারের দায়িত্বশীলদের দাবি পুরোপুরি না হলেও সন্তোষজনক উন্নতি হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে। বাহিনীগুলোকে পুনর্গঠন সহ নানা পদক্ষেপের কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, তাও আবার এটি প্রথমবার নয়। এমন অবৈধ ভারী অস্ত্র খুব একটা চোখে পড়ে না। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে হত্যা, এর রেশ না কাটতেই পাবনায় একই অভিযোগ এবং 2 জনকে খুন। তারও রেশ না কাটতেই সীতাকুণ্ডে এক শিশুর উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা। সবশেষ খুলনায় প্রকাশ্যে ক্ষমতাসীন দলের এক নেতাকে হত্যা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে সারা দেশে ক্ষমতাসীন দলের অর্ধ ডজনের বেশি নেতাকর্মী সহ অন্তত অর্ধশত আলোচিত হত্যাকাণ্ড আর অর্ধ ডজন ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পথে পথে গণপরিবহন, পণ্য পরিবহন আর এলাকাভিত্তিক চাঁদাবাজিও বন্ধ হয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে নতুন আইজিপি নিয়োগ করে সরকার। নানা সংকট কাটিয়ে পুলিশকে জনমুখী করার উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাদের কি সমস্যা আছে, টেবল অফ অর্গানোগ্রাম, ইকুইপমেন্টস ইত্যাদিতে কি আমাদের প্রয়োজন আছে, কি কি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেয়ার প্রয়োজন আছে, এগুলো নিয়ে আলোচনা করেছে এবং নির্দেশনা দিচ্ছি। এসব উদ্যোগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু আত্মবিশ্বাসী, পরিকল্পনাই বা কি তা জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আগের 15 বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে। সেইখান থেকে এই বাহিনীকে উদ্ধার করা খুব সহজ নয়। আবার পুলিশ বাহিনী সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল, তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। বিএনপি বলেছে যে তারা এই বাহিনীর সংস্কার করবে, সেটাও কতদূর করবে এবং কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত হয়ে আছে। পুলিশকে যদি আমি ফাংশনাল করতে চাই এবং ইফেক্টিভ করতে চাই, এর মধ্যে 2টো কাজ করা একান্ত জরুরি। একটা হচ্ছে পুলিশের একটা মানে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, এবং সেই স্বাধীনভাবে কাজ করতে দিলেই হবে না, স্বাধীনভাবে কাজ করতে দিতে গিয়ে যারা প্রফেশনালি সাউন্ড এবং যারা স্কিলফুল এবং যাদের সত্যিকার অর্থে প্রফেশনালিজম আছে, পেশাদারিত্বের সহিত কাজ করতে পারে, তাদেরকে
গুরুত্ব দেওয়া এবং প্রমোটেড করা, এটা এক নম্বর কাজ। আর সাথে হচ্ছে সে যেন ওই আইনের ঊর্ধ্বে উঠতে না পারে, তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় বাহিনী যদি আগের মতোই ক্ষমতাসীনদের আজ্ঞাবহ বাহিনীর মতো আচরণ করে, তবে এর নেতিবাচক প্রভাব পড়বে সরকারের উপর। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। তো আমার মনে হয় যে সরকার যদি মনে করে যে আমি সদিচ্ছাটাকে এখন আমি প্রকাশিত করব এবং আমি বাস্তবায়ন করব, এটা একেবারে টপ ডাউন অ্যাপ্রোচ। পুলিশকে চাইতে হবে যে আমি অটোনমি চাই এবং সাথে আমি অ্যাকাউন্টেবিলিটি চাই এবং আমি পেশাদারিত্বের সহিত আমি কাজ করতে চাই। এবার পুলিশকেও চাইতে হবে, জনগণ সবসময় চায়, আর চায় না কে তাহলে সরকার। সরকার অটোমেটিক্যালি না চাইলে সরকারের লসটা যে কীভাবে লং টার্মে হয় আমরা দেখেছি যে পুলিশ স্টেট দিয়ে কখন রাষ্ট্র পরিচালনা করে কোনো সরকার আজ পর্যন্ত পরবর্তী নির্বাচনে তার সুফল বয়ে আনতে পারে না। এর মধ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি দেশে আলোচনার খোরাক জুগিয়েছে, যদিও এ নিয়ে হ্যাঁ না কিছুই বলেনি সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী। সেখানে রয়েছেন সহকর্মী এম এ আজিজ। যাচ্ছি তার কাছে। আজিজ, বিক্ষোভ মিছিল কোথায় গিয়ে শেষ হবে? জামায়াত নেতারা কি বলছেন? ধন্যবাদ শাওন। কিছুক্ষণ আগেই জামাতের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের আয়োজনে এই মিছিল শুরু হয় ঠিক 2:30 দিকে। জুমার নামাজের পরই মূলত বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জামাতের এই বিক্ষোভ পূর্ব যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে কথা বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি মূলত যে বিষয়টি এখানে তুলে ধরেছেন সেটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামাত করে আসছিল, সেই বিষয়গুলো সেখানে তিনি তুলে ধরেছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য ঘিরে মূলত জামাতের এই বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ সেটি হয়েছে এবং এখন বিক্ষোভ মিছিল হচ্ছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের একজন যিনি উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকার থেকে সরাসরি বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সে বিষয়ের সমালোচনা করেছেন তিনি। এবং গোলাম পরোয়ার বলেছেন যে নিশ্চয়ই বিএনপির কোনো উপকার করাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান। এর পাশাপাশি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাত, সেটি হলো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা যাচ্ছে বা যে কথাগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেছেন, সে বিষয়গুলোর একটি বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানিয়েছে জামাত এবং বলেছে যে এটির একটি বিচার বিভাগীয় বা সুষ্ঠু তদন্ত হলে জাতির সামনে সঠিক তথ্য উঠে আসবে এবং জাতি যে জাতির মধ্যে যে একটি বিভাজন বা যে একটি তথ্য ছড়িয়ে পড়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের, সেটির একটি পরিষ্কার ধারণা জাতি পাবে একটি বিচার বিভাগীয় তদন্ত হলে। তো শাওন দেখছিলেন যে জামাতের মিছিলটি এখন ফকিরাপুলের দিকে যাচ্ছে, যেহেতু মসজিদ বায়তুল মোকাররম থেকে মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে, এটি ফকিরাপুলের দিকে বা বিজয়নগরের দিকে যে শেষ হবে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। শাওন। আজিজ, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীতে আবারও সক্রিয় জাল টাকা তৈরির চক্রটি বিপুল পরিমাণ টাকা রাজধানীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন এক চক্রের সন্ধান মিলেছে রাজধানীর উত্তরায়। জাল নোট তৈরির কারখানা থেকে 26 লাখ টাকার নোট জব্দ করা সহ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় সন্ধান মিলেছে জাল টাকা তৈরির কারখানার। উত্তরা 5 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে এসব জাল নোট ছাপানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে র্যাব 3-এর অভিযানে আটক হয়েছে চক্রের 2 সদস্য, যারা মূলত শিক্ষার্থী। ফেনী থেকে পড়াশোনা করতে ঢাকায় আসা এই দুজনই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য এইচএসসি সম্পন্ন করেছে। জাল নোট ছাপানোর পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি তাদের। আমি পিটিএ দিচ্ছি, আমি ঈদের পরে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। এগুলো দেখছিলাম আর কি ইউটিউবে ভিডিও, ফেসবুকে, দেওয়ার পরে নিজে বানানোর ইচ্ছে হয়েছিল।
র্যাব জানায় চক্রটি ঈদুল ফিতরকে সামনে রেখে জাল নোট ছাপিয়েছে। জাল নোট ছাপানোর ব্যবহৃত সরঞ্জাম সহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৬ লাখ জাল টাকা। তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে প্রায় ১৫ দিন যাবৎ তারা এই জাল টাকা উৎপাদনের সাথে আর কি জড়িত আছে। তো আমরা এখানে এসে জাল টাকা সহ 2 জন আসামি এবং কিছু জাল টাকা তৈরির যেসব সরঞ্জাম এইসব সরঞ্জাম উদ্ধার করি। র্যাব বলছে এমন একাধিক চক্র সক্রিয় আছে রাজধানীতে, তাদের সন্ধানে অভিযানও চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় রহস্যজনক বিস্ফোরণে 10 জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার সেহরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে প্রাথমিকভাবে গ্যাস লাইন থেকে এই বিস্ফোরণ সন্দেহ করা হলেও তা নাকচ করে দিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। ভোররাত 4টা 8 মিনিটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তেই তছনছ হয়ে যায় চারপাশ। এটি বিস্ফোরণের পরের অবস্থা। এই ঘরটিতেই বিস্ফোরণ ঘটে বলে জানান স্থানীয়রা। ঘরের দুপাশের দেয়াল ধসে পড়ে বিস্ফোরণে। দেয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত আর মাংসপিণ্ড। বিস্ফোরণের ভয়াবহতার পাশের ঘরের দেয়ালও ভেঙে পড়েছে। শুধু কি তাই, কামারপাড়া কবরস্থানের পাশের এই বাড়ির নিচতলার লোহার দরজা ও আশপাশের ঘরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে। এ বাসায় গ্যাসের সংযোগ থাকলেও তা অকার্যকর। রান্না করা হয় নিচের মাটির চুলোয়। এজন্য গ্যাসের লাইন বিস্ফোরণ বলে যে খবর চাউর হয়েছিল তা ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয়রা। এটা সিলিন্ডার আর গ্যাসে হয়নি। এটা কি কিসের মাধ্যমে হয়েছে, কি বিদ্যুতের মাধ্যমেও হয়নি, এটা কিসের মাধ্যমে হয়েছে এটা হলো আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। যেই লোকগুলো এগুলোর পুরো মানুষ পুরোটার একদম অবস্থা খারাপ, বাচ্চা টাচ্চা সব চলে গেছে, চোখ টোক গলে গেছে। এ তো গেল বিস্ফোরিত বাড়ির অবস্থা। যে বাড়ির সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে সেই বাড়ির অবস্থাও একই রকম। নিচতলার পুরোটাই ধ্বংসস্তূপ। এমন অবস্থা বাড়ির প্রায় প্রতিটি তলায়। প্রতিবেশীরা এটিকে দেখছেন সন্দেহজনক বিস্ফোরণ হিসেবে। ওদের ভাষায় যে ভাড়াটিয়ারা আসছে ওরা বললো যে 1 মাসের মতো হয়েছে, ওরা ভালো করে এখনো চেনে না। এবং কেউ কেউ এটাও বলছে যে ওরা 4 জন থাকে, বাট ওই কালকে নাকি 8 জন ছিল ওই বাসাতে। আমাদের কাছে মনে হয় গ্যাস জীবনে এরকম বাস্তব হবে না। এটা কোনো রাসায়নিক কোনো কিছু তৈরি করতে ছিল, ওইটা হয় কোনো পয়েন্ট মিলাতে পারে নাই, তখন এটা বাস্তব হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। তারা জানান ওই এলাকার গ্যাস লাইনে কোনো ধরনের সমস্যা খুঁজে পাওয়া যায়নি। এইখানে আমাদের কোনো গ্যাস লাইনের সংযোগ নাই। পূর্ব ছিল লাইনটা বকেয়া থাকার কারণে লাইনটা বিচ্ছিন্ন করা হয়। তো এখন তাদের বাসাতে কোনো গ্যাস লাইনের সরবরাহ নাই। এমন অবস্থায় কোনো লিকেজ থাকার তো সুযোগ নাই। ঘটনার পরপরই দগ্ধদের নিয়ে যাওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান দগ্ধদের মধ্যে 7 জনই আশঙ্কাজনক। 10 জনেরই শ্বাসনালী পড়েছে আর 7 জনকে আমরা আশঙ্কাজনকভাবে চিকিৎসা দিচ্ছি। এর মধ্যে একজন নারী আছেন, ওনার শতভাগ পড়েছে, উনি প্রেগন্যান্ট। উনি এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের 8 জনই একই বাসায় ছিল বলে জানান স্বজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে শিশু প্রহরকে ঘিরে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকাল থেকে শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো সহ নানা আয়োজনে মেতেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হচ্ছে বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হচ্ছে শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের কিনে দিচ্ছে নানা পছন্দের বই। অভিভাবকরা বলছেন এ ধরনের আয়োজন 4 দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে। সেই সাথে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। পাপেট বলেছে শুধু পাপেট দেখলেই হবে না, বই কিনে যেতে হবে, বইও পড়তে হবে, সবকিছু কিনতে হবে। আর আমার এখানে অনেক ভালো লেগেছে। বাবা আমাদের বলেছে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, সবাই অনেক আনন্দ করব, বাবা মার কথা শুনবো। আমরা অনেক গল্প শুনেছি পাপেটদের কাছ থেকে, এছাড়া অনেক বই মেলায় বই দেখেছি। এখানে বাচ্চারা আসলে অনেক কিছু শিখতে পারে, অনেক বিষয় জানতে পারে। ওরা বইয়ের প্রতি আগ্রহ হয়, পড়ার প্রতি আগ্রহ আসে ওদের।
ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ভিকিস মিনা বাজার নারী উদ্যোক্তাদের মিলন মেলা। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে অংশ নিয়েছেন এই আয়োজনে। তৈরি হয়েছে স্মৃতি, বন্ধুত্ব ও অনুপ্রেরণার এক আবহ। দুদিনের এই আয়োজনে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চান উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি আর আন্তর্জাতিক নারী দিবস ঘিরে আয়োজন করা হয়েছে ভিকিস মিনা বাজার নারী উদ্যোক্তাদের মিলন মেলা। 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী যারা নিজ ক্ষেত্রে সফল নারী উদ্যোক্তা। শুধু পণ্য প্রদর্শন বা বিক্রি নয়, এই মেলা যেন হয়ে উঠেছে স্মৃতির এক মিলন মেলা। ছোট বোন, বড় বোন, আমার টিচার, ওনারা আসছে, তাদের ফ্যামিলিরা আসছে, তো খুব একটা ক্লোজ টু হার্ট একটা ফিলিং হয়। ফ্যামিলিতে ডিসিশন মেকার হিসেবে কাজ করতে চান বা ডিসিশন মেকিংয়ে আপনি পার্ট রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফিনান্সিয়ালি সাউন্ড হতে হবে। ভিকি পরিবারে যারা আছে, শিক্ষক থেকে শুরু করে তার বন্ধু এবং সব পরিবাররা এখানে সবাই আমন্ত্রিত। সো তারা সবার সাথে শেয়ার করতে পারছে যে তারা কতটা সাকসেসফুল তাদের জীবনে। উদ্যোক্তারা বলছেন ভিকারুন্নিসা থেকেই স্বপ্নের শুরু। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চান অনুপ্রেরণা। আমি যখন তাদেরকে দেখি, আই ক্যান সি মাই ফিউচার। ইন্সপিরেশন লাগে যে ওয়াও, আমাদের আপুরা আমাদের সেম স্কুল থেকে পড়ে এনারা এত দূরে গিয়েছে লাইফে, আমরাও সেই তাদের মতো সাকসেস অ্যাচিভ করতে পারবো। অনেক বড় স্বপ্ন দেখতে হবে যে আমাদের বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড আমরা তৈরি করতে পারবো। এই একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখাটা হচ্ছে আসল। ব্যতিক্রমী কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। তাতে করে হবে যে আমাদের দেশের পণ্য যেমন হচ্ছে অ্যাস্থেটিক হবে, আবার ট্রেন্ডের সাথে ট্র্যাডিশনাল বিষয়টাও অ্যাড হবে। ৭৫ বছরের ঐতিহ্য আর নারী শক্তির উদযাপনে ভিকারুন্নিসার এই মিলন মেলা যেন হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে স্বপ্ন ছড়িয়ে দেওয়ার এক মঞ্চ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্ব বহন করে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাকে পূরণ করবে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে। এরপরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং এরপরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম সফর। সেই সফরে গুরুত্ব পেয়েছে বিশেষ করে 3টি বিষয়: আঞ্চলিক নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক সমঝোতা। 2025 সালের ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং এর আগে ভারত সফর এমনই ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের বিভিন্ন অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পল কাপুরের বৈঠক নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সহনশীল রাজনৈতিক চর্চা ও সংসদকে কার্যকর রাখার আহ্বান। সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের যে অভ্যন্তরীণ যে ডাইনামিক্স যেটা আছে, এইটা যেন কোনোভাবেই ভলাটাইল যেন না হয়ে যায় এবং আলাপ আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই হলো পার্লামেন্ট। সো পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছে। সো জনগণের প্রতিনিধি যারা, তারা যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, তার মানে জনগণও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। সো এই যে একটা কালচার, এই কালচারটাকেই উনি হাইলাইট করার চেষ্টা করেছেন বাই টকিং টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস। এছাড়া ট্যারিফ ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে বাংলাদেশের দফায় দফায় আলোচনাও গুরুত্ব পেয়েছে পলের সফরে। অন্তর্বর্তী সরকারের সময়ে করা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি বর্তমান সময়েও ধরে রাখা আর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়েও হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা।
তাদের স্বার্থ হলো যে একটা ফ্রি ট্রেড হবে, ফ্রি চলাচল হবে, এবং চাইনিজ যে এক্সপানশন যেটা করার চেষ্টা করছে সেই চেষ্টাটা হয়তোবা প্রতিফলিত মানে কমপ্লিটলি হবে না। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সেখানেও একটা কন্টিনিউটির বিষয় আছে। আমি নিশ্চিত এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই অঞ্চলে কৌশলগত প্রভাব ধরে রাখতে এবারের সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে ইন্দো প্যাসিফিক কৌশল সহ আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। ইন্দো প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূকৌশল, ভূ রাজনৈতিক এবং নিশ্চিতভাবে ভূ অর্থনৈতিক ইন্টারেস্টগুলি আছে সেটার রিফ্লেকশন এখানে আছে। সে কারণে আমি মনে করি যে পল কাপুরের ভিজিটের সাথে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির যে একটা ওভারআর্চিং গোল এবং ওভারআর্চিং ইন্টারেস্টগুলি আছে সেটাও সম্পর্কিত। সবার আগে বাংলাদেশ ও আমেরিকা ফার্স্ট, দুদেশের নীতিগত পদক্ষেপ কতটা কার্যকর হবে তাই এখন দেখার বিষয়। অভিমত বিশ্লেষকদের। ফ্রি ট্রেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান, একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা নয় বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই যুদ্ধ করছে ইরান। এদিকে বৃহস্পতিবার রাতভর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে চলে ইরানের মিসাইল হামলা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। সেইদান স্কুলের শিক্ষার্থীদের স্মরণে মিসাইলে এমন বার্তা লিখে মার্কিন অবস্থান আর ইসরায়েলি ভূখণ্ডে চলছে ইরানের অভিযান। স্কুলের হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতভর চলে আইআরজিসির মিসাইল হামলা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থানে। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।